দৃষ্টিভঙ্গিটা এই থাকতে হবে। রাষ্ট্রের অভ্যুত্থানগুলোর কাজ হবে ঐতিহাসিক যে যারা গবেষণা করতে চাচ্ছেন তাদের কাছে যথাযথ দলিলপত্র যা আছে সেগুলোকে অ্যাভেলেবেল এই করা। এই নিশ্চয়ই। এই এই দলিলপত্রের আসলে ঐতিহাসিক গুরুত্ব কতখানি আছে? অনেক অনেক। দেখুন, মানে রশিদ সাহেবরা তো উনারা আমাদের থেকে বয়সে, অভিজ্ঞতায় সবকিছুতে সেই অনেক গুরুত্ব বড়। কতখানি আসলে আমরা পুরো সেইটা অন্ধকারে শুনবো। বড় হয়েছি, এখনো পুরোটা অনেক এই কিছু সম্পর্কে কত অন্ধকারে। গুরুত্বপূর্ণ এবং কেন দরকার সেই বিষয়গুলি শুনবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলোচনা করছিলাম সংসদে যে প্রশ্নোত্তর পর্ব এবং ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত যে সমস্ত অভ্যুত্থান হয়েছে তার কোনো তথ্য সরকারের কাছে নাই। এই তথ্যগুলো জরুরি কেন, জনাব আব্দুর রশিদ? আমি তো জরুরি বলছি না, কেউ বলেছে এটা সংসদে জরুরি। কেন তাহলে জরুরি বিষয় ছাড়া কেন উত্থাপিত হলো? সেটা সংসদে যিনি উত্থাপন করেছেন এটি হচ্ছে তার কাছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জরুরি বিষয়টা অনেকের কাছে অন্যভাবে এটি আসে, রাষ্ট্রীয় জরুরি। আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটা যাতে সঠিকভাবে লিপিবদ্ধ থাকে, ভবিষ্যতে যারা গবেষণা করবেন, ভবিষ্যতের এই হেরিটেজটা ক্রিয়েট করা, আমরা ভালো বা খারাপ যাই হোক সেটির রিয়ালিটিটা যাতে থাকে, সেটি তো ভুল ভ্রান্তি অনেকে আছে। এখন কিছুই নেই, ঘটনা ঘটে গেছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেবে এই প্রজন্ম? তা আমি সেখানে ফোকাস করতে চাচ্ছি যে এটি সঠিকভাবে অ্যাটলিস্ট কিছু তথ্য জনগণের কাছে বা ভবিষ্যতের জন্য রাখা উচিত। সেটির এখন যে ওয়েটা, সে ওয়েটারই কথা বললাম, যে কাগজ না থাকলে তো আপনি আর কোনো রাস্তা খুঁজে এর পাচ্ছেন সঙ্গে না। কি বাংলাদেশের রাজনৈতিক বেশ কিছু অমীমাংসিত বিষয়ের কি কোনো সম্পর্ক আছে, জনাব জুলফিকার আলী মানিক? না, অবশ্যই আছে। দেখেন, আনফরচুনেটলি মানে সামরিক বাহিনীর একটি তার নির্দিষ্ট ম্যান্ডেটের একটি ভূমিকা রয়েছে, সেটা আপনি সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের রাজনীতিতে তাদের অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশটি আমরা ৭৫-এর ১৫ই আগস্টের ভেতর দিয়ে দেখেছি। এবং তারপরে ৯০ সাল পর্যন্ত আমরা দুইটা সামরিক শাসকের অধীনে দেশটা চলেছে। সো দেখেন যে রাজনীতির চাকা যেভাবে ঘুরবার কথা, দেশ চালাবে রাজনীতিবিদরা, এইটার সাথে কোনো বিতর্ক নেই। সেখানে তারা ভুল করবেন, ঠিক করবেন, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, ভোট দিয়ে আনবেন, তার রাজনৈতিক পলিসি ভুল ভ্রান্তি যা হবে জনগণের কাছে সে দায়বদ্ধ প্রত্যেক নির্বাচনের পর। কিন্তু সেইখানে হত্যার রাজনীতি, সামরিক বাহিনীর হস্তক্ষেপ, এগুলি কোনোটাই কিন্তু কাঙ্ক্ষিত নয়। সেটা আপনি গণতন্ত্র বলেন, সঠিক সেই জায়গাটিতে যেহেতু হয়েছে, সেইটাই বললাম যে আপনি ১৫ বছর চাকাটি উল্টা ঘোরানো হয়েছে, উল্টা ঘুরেছে। এবং আপনি দেখেন যে বাংলাদেশের এখন মেজর পলিটিক্যাল পার্টির কথাগুলো যদি বলেন, তালিকা করেন, দুইটা পলিটিক্যাল পার্টি যার জন্ম ক্যান্টনমেন্ট থেকে, যেটা আসলে ক্ষমতায় এসে সামরিক ছাউনি থেকে রাজনৈতিক দলের জন্ম। এটা কি কোনো গণতান্ত্রিক রাজনীতি বা কোনো রাজনীতির চর্চা হতে পারে কিনা? কখনোই নয়। সো যেহেতু আমার রাজনীতি নষ্ট হয়ে যাওয়া, কলুষিত হওয়া, রাজনীতিকে তার গতিতে যেতে না দিয়ে বিচ্যুত করা, এই সমস্ত কিছু রাষ্ট্র, রাজনীতি, সমাজনীতি সমস্ত কিছুর সাথে যেহেতু ওই ১৫ বছরের সামরিক শাসনের একটি সম্পর্ক রয়েছে, সেই ইতিহাস তো আমার এবং ভবিষ্যৎ প্রজন্মের জানার অধিকার আছে। কারণ হচ্ছে যে এই মানুষের জন্যই তো দেশটা। আপনি আমাকে কোথায় বিচ্যুত করেছেন, কোথায় আপনি আমাকে বঞ্চিত করেছেন, কোথায় আপনি আমাকে দিতে পেরেছেন, এই সমস্ত কিছু আমি তো ইতিহাস জানতে চাই। না, সেই সম্পর্কটি কি শুধু আপনি যে ১৫ বছরের কথা বলছেন সেটি, তারপরেও কি নাই? তারপরে তো আছেই, কিন্তু আপনি প্রশ্নটি করেছেন এই সামরিক বাহিনীর এই ঘটনাগুলো আমার প্রয়োজন আছে কিনা। অবশ্যই আছে, যেহেতু সে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার রাষ্ট্র পরিচালনা এবং এই যে আমার যে জীবন, আমার ব্যক্তিগত জীবনে বলি, এই জীবনকে পাল্টে দেয়া যে ১৫ বছর, সেটা তো তারও ভূমিকা আছে। অনেক পরিবার সেই ১৫ বছরে ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবার ফুলে ফেপে রাজা বাদশাহ হয়ে গেছে, সবই তো সেই ১৫ বছরের সামরিক শাসনের অবদান রয়েছে। সো সেই জায়গাগুলিতে কে জবাবদিহি করবে? সেই জায়গাগুলি তো মানুষের কাছে ইতিহাস বলতে হবে, জানতে দিতে হবে। না, এখানে একটি জিনিস, সেটি হলো যে একটি জিনিস বুঝতে হবে যে সামরিক শাসন শুধু সামরিক বাহিনীর কারণেই হয়নি। রাইট। এটি হচ্ছে সামরিক শাসন আসার পেছনে
বা সামরিক বাহিনীকে নিয়ে আসার পেছনে রাজনৈতিক দল এবং রাজনীতিকরাই বেশি ভূমিকা রেখেছেন। এটিও যদি গবেষণা করা যায় ওটি বেরিয়ে আসবে, কিন্তু আলটিমেটলি তারা ফেসে এসেছে। তো এটি একটি কি বলে আমাদের একটা জট, তো এই জট খোলা উচিত। কিন্তু আমাদের আমাদের সামরিক বাহিনীর যে গৌরব উজ্জ্বল ইতিহাসও তো আছে, যেই ভূমিকা আছে, হ্যাঁ, সেইগুলি কি এইসব কারণে কিছুটা দেখুন দুইটা জিনিস, একটা হচ্ছে রশিদ সাহেব যেটা বলেছেন সেটাও তো সত্য। আমি তো বললামই, যখনই আপনি সামরিক বাহিনীর এই হিস্ট্রি বের করবেন, এটা তো সে যেহেতু রাজনীতির সাথে যুক্ত হয়েছে, রাজনীতির সেই পর্বটিও কিন্তু বেরিয়ে আসবে। যেমন গত বছর যদি আমি বলি যে বেগম খালেদা জিয়া, তিনি গত বছর একটি বক্তৃতায় সামরিক বাহিনীকে উস্কে দিয়েছেন হস্তক্ষেপ করার জন্য, যেটা নিয়ে বিতর্ক হয়েছে। দিয়েছেন এখন না বলে ঘটনা দিতে হচ্ছে- চেয়েছিলেন না, বলা না, যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই উস্কানিতে সামরিক বাহিনী রেসপন্স করবে কি করবে না, সেটা তো তারও একটি সিদ্ধান্ত নেবার ব্যাপার আছে। সো আমি আপনাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করছি, আপনি করবেন কি করবেন না সেটা তো আপনাকে লোভ সংবরণ করবারও একটি ব্যাপার আছে। আমি ভুল করলে আপনি আমার সেই ভুলের অনুসরণ করবেন, সেটা তো হতে পারে না, বরং আপনি আমাকে সংশোধনে হেল্প করতে পারেন। সো আমার কথা হচ্ছে, ওই আপনি যেই ইতিহাস যেই পর্বটি বলছি, সেই পর্বটি যদি আপনি ইতিহাসটি উন্মোচিত করতে পারেন, তাহলে এই যে রাজনীতি, সামরিক বাহিনী এবং প্রশাসন, তাদের যে একটি নেক্সাস, একটি উল্টো পথে দেশটাকে চালানোর, সেই পুরো ইতিহাসটা বেরিয়ে আসবে। কিন্তু সেখানে কারা রাজনীতির কুশীলব, কারা সামরিক বাহিনীর কুশীলব, কারা সিভিল প্রশাসন, ইভেন আপনি জুডিশিয়ারি কেন কলুষিত হলো, সামরিক বাহিনীকে কি আপনার লেজিটিমেসি দেয়নি আমাদের বিচারপতিরা অনেকেই? তাদের জন্য কি তারা সমালোচিত হয়নি যে আপনার পঞ্চম এবং সপ্তম সংশোধনীর যে রায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের, সেখানে কি তাদের সম্পর্কে যথেষ্ট কটু কথা বলা হয়নি? রায়ে বলা হয়েছে। সো এই যে সামরিক বাহিনীর 15 বছর বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কলুষিত করেছে, ডেফিনেটলি যে রাজনীতিবিদরা এই সুবিধার ভাগ নিয়ে সামরিক বাহিনীকে নিয়ে এসেছেন যেই পদ দিয়ে, তার জন্য ইতিহাসে সেইভাবেই তাদের নাম লেখা থাকবে। দেখুন, একটা মানুষের একটি গর্বিত অধ্যায় থাকতে পারে, একটি কালো অধ্যায় থাকতে পারে। ইতিহাসে গর্বিত অধ্যায় সেই গর্বিত ভাবেই লেখা হবে, কালো অধ্যায় কালো অধ্যায় হিসেবেই লেখা ইতিহাস হবে। তো সবসময় নাকি বিজয়ীর কথাই বলে জনাব আব্দুর রশিদ, সেই ক্ষেত্রে আসলে কি হবে? এখন আমরা তো একটু কারেক্টিভ মেজার্সের দিকে তাকাচ্ছি, আর একটু সুকৌশলে আমরা দেখতে চাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও উদার, আরও গণতন্ত্র মনা হতে পারে, দেশ আরও সুশাসনের দিকে যেতে পারে। তো সেটির জন্য পেছন দিকে আপনার যতগুলো সমস্যা আছে সেটির ওপরে ভিত্তি করেই কিন্তু আপনি দিক নির্দেশনা তৈরি করবেন বা শিক্ষা নেবেন। তো সেজন্যই ওই গুরুত্বটা আসছে যে আসলে কি এটি হচ্ছে। আরেকটি হলো যে এটির কারণে যে নেক্সাসের কথা মানিক ভাই বললেন, যে সেটি আমাদেরকে ভালো ফল দিয়েছে না এটি খারাপ ফল দিয়েছে, সেটি যদি আমরা জানতে পারি তাহলে ভবিষ্যতে এই ধরনের যে ইকুয়েশনটা সেখান থেকে সবাই বিরত থাকবে। সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যদি আমি আমার কালিমাগুলোকে ঢেকে রাখবো, শুধু গৌরবটাকেই আমি প্রকাশ করব, এটি মানুষের টেন্ডেন্সি, যেটা আপনি বললেন বিজয়ীর কথা ওইভাবেই আসে। বলে যে আমাদের সামরিক বাহিনীতে একটা আছে যে ভিক্টর হ্যাজ মেনি ফাদার্স বাট ভ্যাঙ্কুইশড ইজ অ্যান অরফ্যান, তার কোনো পিতামাতা নেই, এতিম। তো সেটি বিষয়টাও আছে, কিন্তু আসলে না, আসলে হচ্ছে এটির প্রয়োজন, এটির উপরে ভিত্তি করে আমরা ভবিষ্যৎ গড়ব। রাইট, এই ইতিহাস শুধু বিজয়ীর কথা বলে না, পরাজিতদের কথাও বলবে। আসলে এটা মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল তিনি কিন্তু আজকে গতকাল সংসদে বলেছেন যে রাজাকারদের তালিকা তৈরি করা হবে, মানে একটা পরাজিতদের তালিকা তৈরি করা হবে। এই বিষয়টা নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।